প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি ইয়াং নাইটে। আমি নুসরাত আছি সাথে। রাজ্যকে যারা টিভি সেটের সামনে বসে আমাদের ইয়াং নাইট দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন ইয়াং নাইট মূলত তারুণ্যের কথা বলে, তরুণরা এখানে এসে কথা বলে। আজও তার ব্যতিক্রম না করে আমাদের সাথে দুজন তরুণ অতিথি এসেছেন। আমার সাথে রয়েছে স্টুডিওতে নাজমুল আহমেদ, তিনি একজন ইউজার এক্সপেরিয়েন্স কনসালটেন্ট, এবং স্কাইপে যুক্ত থাকবেন রাজিকুল আলম রাজীব, তিনি একজন ইউটিউবার। আমরা আজ কথা বলবো ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং এই প্রসঙ্গে। আপনারা জানেন ইয়াং নাইটে মূলত জনপ্রিয় এবং ব্যতিক্রমী তরুণরাই আমাদের সাথে এসে কথা বলেন, তাদের অঙ্গনের এক্সপেরিয়েন্স, তাদের অঙ্গনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আমরা সেই কথাগুলোই শুনবো, আড্ডা দিব। আপনারাও চাইলে আমাদের সাথে আড্ডায় অংশগ্রহণ করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল করে আমাদের সাথে কথা বলুন, প্রশ্ন করুন, মতামত জানান। নাজমুল, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একজন ইউজার এক্সপেরিয়েন্স কনসালটেন্ট। আপনি কাজ করছেন মূলত ইউজার ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিস নিয়ে। এই প্রসঙ্গে আমরা জানতে চাইব। আমাদের সাথে স্কাইপে যুক্ত থাকবেন রাজিকুল আলম রাজীব, তিনিও ইউটিউবার এবং তিনিও কাজ করছেন মেইনলি ডিজিটাল মার্কেটিং নিয়ে। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ইয়াং নাইটে। যে কথাটা বলছিলাম যে আপনি কাজ করছেন ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে এবং ইউজারদেরকে ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেলিভারি দিতে আপনি মূলত কাজ করে থাকেন। আপনার কাজের ক্ষেত্রটা প্রথমেই জানতে চাই। সবার আগে শুভেচ্ছা, এবং তারপরেই জানতে চাচ্ছি আপনার কাজটুকু নিয়ে। জি, অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কাজের জন্য আমি যেটা নিয়ে কাজ করি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করি আমি মেইনলি। যে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যখন ফিজিক্যালি দেওয়া হয়, যে একটা সেবা যদি প্রদান করে ফিজিক্যালি, ওইটাকে যদি আমরা ডিজিটালি নেই, ট্রান্সফার করি, তাহলে হচ্ছে ওইটা কিভাবে দেওয়া যায়, ওইটাকে ঠিকমতো কাজে লাগানোটাই হচ্ছে আমার মেইনলি কাজ। কাজটা শুরু করি আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার দিয়ে। সো গ্রাফিক ডিজাইনার থেকে তারপরে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন করি, আর এখন ওটা থেকে আমি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করি। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএতে। জি। এরপর আপনি স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে ওকলাহোমা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এবং সেখানেও এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করেছেন এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে আপনি পড়াশোনা করেছেন, কাজ করেছেন। সেই কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ওই কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। ঢাকা ইউনিভার্সিটি থেকে অবশ্যই আমার অনেক লার্নিং ছিল ব্যবসা নিয়ে আরও জানার জন্য, এবং তারপরে ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে যেটা জানতে পেরেছি যে আমেরিকাতে হচ্ছে মানুষজন কীভাবে ব্যবসা করে। ওইখান থেকে মেইনলি যে আমার লার্নিংটা সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা ওয়েবসাইট নামালে অথবা হচ্ছে একটা মোবাইল অ্যাপ্লিকেশন নামালে, একটা ডিজিটাল প্রোডাক্ট নামালে কিন্তু একটা ব্যবসার সফলতাটা চলে আসে না। ওই একটা ডিজিটাল প্রোডাক্টের পিছনে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। সো আমাদের দেশে একটা মাঝে মধ্যে ভুল ধারণা থাকে ইয়াংদের মাঝখানে যে একটা ওয়েবসাইট বানালে অথবা একটা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলে হয়তো একটা স্টার্ট আপ লঞ্চ হয়ে গেল। কিন্তু আমি যেটা ওখানে গিয়ে দেখলাম যে না, ব্যাকগ্রাউন্ডে আরও অনেক অ্যাক্টিভিটি চলে, অনেক লজিস্টিক্স কাজ চলে, অনেক ব্যবসার সব কাজই চলে। মানে শুধুমাত্র ডিজিটাল একটা অফলাইন বিজনেস বলতে আমরা যেটাকে বুঝি, অনলাইন বিজনেসে শুধুমাত্র সেই জিনিসটাই না যেটা আমরা প্ল্যাটফর্মটাকে দেখি, সেটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অনেকগুলো আছে। অবশ্যই অবশ্যই। তো আমি যদি এক্সাম্পল দিই, বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ই কমার্স ওয়েবসাইট আছে। তো এই ই কমার্স ওয়েবসাইটগুলো কিন্তু শুধুমাত্র যে ওয়েবসাইট আমরা দেখি, আমরা যখন একটা পণ্য কেনার চেষ্টা করি একটা ওয়েবসাইট থেকে বা ই কমার্স ওয়েবসাইট থেকে, আমরা জাস্ট প্রোডাক্টগুলো দেখি, আমরা ছবিগুলো দেখি, তারপরে বাই নাও ক্লিক করে আইদার ক্যাশ অন ডেলিভারি দিয়ে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে ফেলি। তো এটা কিন্তু ফ্রন্টের কাজ, এটা হচ্ছে আমরা দেখি। ব্যাক এন্ডে জাস্ট লাইক অন্যান্য ব্যবসা যেরকমভাবে চলে, অন্য একটা স্টোর যেভাবে চলে, একদম গুদাম ঘর থেকে শুরু করে সব কিছু থাকে, অ্যাকাউন্টিং সিস্টেম সব কিছু, ওই ই কমার্সদেরও কিন্তু ওই রকম ফুল ফ্লেজেড ব্যবসা আছে আর কি। জি, শুধুমাত্র ওয়েবসাইটটা দিয়ে ব্যবসাটা হয় না। আপনি যে কথাটা বলছিলেন যে দেশের বাইরে আপনার যে অভিজ্ঞতা, উন্নত দেশগুলো আপনি দেখে এসেছেন, সেই জায়গা থেকে বেসিক ডিফারেন্সটা কি? আমাদের দেশে যেহেতু একেবারেই ফার্স্ট জেনারেশনে আসলে ই কমার্সটা চলছে এবং আমরা জানি যে এই মার্কেটিংটা এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেক বেশি জনপ্রিয়, বেসিক পার্থক্যটা কোথায় বা কি পার্থক্য লক্ষ্য করেছেন? বেসিক পার্থক্য আমি বলতে বুঝাবো যেটা হচ্ছে যে জেনারেশনটা কী নিয়ে শুরু হয়েছে। তো আমি যদি বাইরের জেনারেশনের কথা বলি, ওদের এখানে যখন ই কমার্স ব্যবসাটা শুরু হয়েছে, ওদের ওখানে সবচেয়ে বেশি পপুলার ছিল গুগল। তো মানুষজন হচ্ছে গুগল করে যেরকম অবস্থা ছিল, ওরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলো বানিয়েছিল প্রচুর হচ্ছে সার্চের উপর বেস করে। তো গুগলে যেমন সার্চ করে সব কিছু পাওয়া যায়, ওদের ওয়েবসাইটগুলো বা ই কমার্সগুলো তৈরি হয়েছিল সার্চের উপর বেস করে। বাংলাদেশের মানুষরা আমরা অ্যাকচুয়ালি বড় হয়েছি গুগল দিয়ে না, আমরা অ্যাকচুয়ালি বড় হয়েছি ফেসবুক দিয়ে।
তো ফেসবুকে যেটা করা হয় সার্চ কিন্তু কম হয়, কন্টেন্ট কিন্তু একদম সামনাসামনি হচ্ছে প্রেজেন্ট করা হয়। সো আই থিঙ্ক দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স, যে বাংলাদেশে কন্টেন্ট মানুষজন হচ্ছে একদম প্রথমেই দেখে, মানুষজন সার্চ করতে অত বেশি অভ্যস্ত না। সো আই থিঙ্ক দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইউজার্স আর কি, বাইরের এবং বাংলাদেশে ই কমার্সের জন্য। জি, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন স্কাইপেতে। আমরা রাজীব, আপনার কাছে আসতে চাই। আপনি একজন ইউটিউবার এবং ইউটিউব প্ল্যাটফর্মটাকে আপনি কাজ করছেন মেইনলি কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে, এবং সেই জায়গা থেকে আপনি কাজ করে আপনার অঙ্গনে ব্যাপক মাত্রায় জনপ্রিয় এবং সাফল্য অর্জন করেছেন। আপনি একটু জানাবেন যে ইউটিউব কমার্সটা বা ইউটিউবার হিসেবে কাজ করতে গিয়ে এই জায়গাটা কি ধরনের পেয়েছেন, এবং এই ক্ষেত্রটা আমাদেরকে একটু জানাবেন। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইউটিউব হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ভিডিও শেয়ারিং সাইট। তো এইখানে যেটা হয়, আমি একটা ভিডিও মেক করে সেটা ইউটিউবে যখন আপলোড করি, তখন সারা বিশ্বে আমার সেই ভিডিও দেখতে পারে। তো যেটা করা হয়, আমি আমার যেটা ভালো লাগে সেই অনুযায়ী আমি ভিডিও মেক করি এবং সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করি। তো আপলোড করার পর আমার কিছু কাস্টমাইজেশন আছে, সেগুলো শেষ করি এবং ট্যাগ দিতে হয়। যারা ভিউয়ার যারা আছে তারা আমার ভিডিওটা যেন খুঁজে পায় সেজন্য। তো আমার ট্যাগ অনুযায়ী যখন কোনো ভিউয়ার সার্চ করে, তখন আমার ভিডিওটা তারা খুঁজে পায়। তো এরকমভাবেই অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিংটা করা হয়। আর ইউটিউবে যদি বলি যে আমরা কিভাবে আর্ন করে থাকি, সেটা হয় যে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড শো করায়। তো এইভাবে আসলে আমাদের এটা চলে আর কি। আচ্ছা, মূলত আপনারা যে ভিডিওটা আপনার চ্যানেলে শেয়ার দিচ্ছেন, সেই ভিডিওর সাথেই ওই অ্যাড ওয়ার্ল্ডটা আপনার সাথে ট্যাগ হয়ে যাচ্ছে এবং সেই অ্যাডের জি, থ্রুতেই আপনারা আর্নিং করছেন। জি, অ্যাডের মাধ্যমে আসলে আমাদের আর্নিংটা আসে। তাছাড়া অনেকগুলো আরো অপশন আছে, স্পন্সর আছে, তারপর র্যান্ট আছে, ভিডিও আরো আছে। কিন্তু আমাদের আসলে মেন যারা ইউটিউবার যারা এখন কাজ করতেছে, তারা আসলে অ্যাডসেন্সের উপরে ডিপেন্ড করে। জি, আমাদের একটি ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই রাজীব, তারপর আপনার কাছে আবার আসছি। হ্যালো প্রিয় দর্শক, জি, কে বলছে? আসসালামু আলাইকুম, আমার নাম ইব্রাহিম। রাজীব ভাইয়া ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি আপনার ভালো আছেন? প্রশ্নটা করুন। রাজীব ভাইয়া, আমি আসলে একজন ইউটিউব মার্কেটিং করতে চাই। তো আসলে কিভাবে শুরু করব? আমি অনেক আপনার গ্রুপে আছি, আপনার অনেক পোস্ট দেখি। আসলে কিভাবে যে শুরু করব ইউটিউব মার্কেটিংটা, এই ব্যাপারে একটু ধারণা দেন। আমার নাম ইব্রাহিম। জি ইব্রাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব, আপনার কাছে প্রশ্নটি। জি, তো অ্যাকচুয়ালি আমরা যাই কিছু শুরু করি, প্রথমে আমাদেরকে শিখতে হবে। এবং আমি যদি বলি যে একদম ফ্রি ওয়েতে যদি শিখতে চান, তাহলে ইউটিউব আছে এবং গুগল আছে। আপনি যদি প্র্যাকটিক্যালি শিখতে চান, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে দেখবেন। আপনি যেই নিশ নিয়ে কাজ করতে চান, সেই ক্যাটাগরি অনুযায়ী ইউটিউবে সার্চ দিবেন। তো আপনার সেরকম ভিডিও চলে আসবে এবং ইংলিশ বাংলা সবই আছে। আপনি সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, বাংলাতে হোক আর ইংলিশে হোক। আর যদি আপনি চান যে কন্টেন্ট দেখবেন, তাহলে গুগল আছে আপনার জন্য, আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন। ঠিক আছে। আর এখন বর্তমানে বাংলাদেশে অনেক গ্রুপও আছে আপনার ইউটিউব মার্কেটিং এর উপর, তো সেগুলো থেকে শিখতে পারেন। জি, আপনাকে ধন্যবাদ। রাজীব, আপনাকে আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই যে ইউটিউবার হিসেবে আপনি কাজ করছেন খুব বেশি দিন হয়নি, এবং আমাদের দেশে এটি আসলে খুব অল্প সময় ধরেই জনপ্রিয়তা লাভ করেছে। ইউটিউব মার্কেটিং এর যে বিষয়টি, এটির ভবিষ্যৎটা কেমন দেখছেন বাংলাদেশে? আহ, এখন যেহেতু হচ্ছে যে বাংলাদেশে আসলে ইউটিউব তো মানে ইউটিউবের যে অফিসিয়াল সাইট, সেখান থেকে কিন্তু বাংলাদেশে আর্ন করার মতো কোনো ওরা দেয় নাই এখনো আমাদেরকে। ঠিক আছে। তো আমরা যেটা করি যে অন্য কান্ট্রি সিলেক্ট করে আমরা আর্ন করতেছি। তো আচ্ছা, আমি আশা করি যে বাংলাদেশে যারা ইউটিউবার আছে এখনো যারা আসতেছে, আমি আশা করি যে তারা ভালোভাবে কাজ করবে এবং ভালোভাবে যদি কাজ করে, তাহলে অবশ্যই আমাদের দেশেও ইউটিউব অফিসিয়ালি ভাবে বলবে যে আমাদের দেশ থেকেও আর্ন করা যাবে, এরকম একটা কিছু। তো আমরা জানি যে গত 2015 সাল থেকে বেশ অনেকগুলো ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে আর সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর জি, পেছনে আসলে কি এটি একটি মূল কারণ যে বাংলাদেশকে রিকগনাইজ করানো হচ্ছে না, অন্য দেশের হয়ে আপনারা ইউজার হিসেবে কাজ করছেন? না, এটার কারণে না। অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশে না, আরো অনেক কান্ট্রিতেই সাসপেন্ড করা হয়েছে। তো যেটা মেইন কথা হয়েছে, আমাদের এখানে যারা বর্তমানে ইউটিউবার আছে, তারা শুধু শুনে যে ইউটিউব থেকে আর্ন করা যায়, এই কারণে তারা কি করে, ঝুঁকে পড়ে এইখানে। কিন্তু সঠিকভাবে যে একটা গাইডলাইন, সঠিকভাবে কাজ শেখা, সেটা আসলে শিখে তারা আসে না। যেই কারণে ওই বিভিন্ন স্প্যামিং করে, যেমন অন্যের ভিডিও নিজে একটু এডিটিং করে সেটা আপলোড করে, আবার অন্যের ট্যাগ কপি করে সে তার ট্যাগে দেয়। যেমন আপনি একটা এডুকেশন নিয়ে ভিডিও মেক করছেন, সেখানে ফানি ভিডিও
ট্যাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা স্প্যামিং। তো এই স্প্যামিং এর কারণে অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল সাসপেন্ড করা হয়। তাছাড়া আরো কিছু আছে যে আইপি রিলেটেড প্রবলেম। আমাদের দেশে কিন্তু প্রচুর আইপি রিলেটেড প্রবলেম আছে। আমাদের দেশে বেশিরভাগই শেয়ার আইপি দেওয়া হয় আমাদেরকে, যেটা আমি যে আইপি ইউজ করতেছি অন্যরা আরো 4-5 জন সে আইপি ইউজ করতেছে, আরো বেশি ইউজ করে, যেই কারণে এটা সাসপেন্ড করে, যে মনে করে যে একজনই হয়তো এতগুলো আইপি, মানে একজনই হয়তো মানে করতেছে আর কি। তো আরো বিভিন্ন কারণ আছে। তো অ্যাকচুয়ালি আমরা যদি স্প্যামিংটা না করি, অন্যের ভিডিও কপিরাইট না করি, নিজে যদি ভিডিও মেক করি এবং সব ইউটিউবের যে রুলস গুলো আছে সেগুলো যদি ভালোভাবে আগে পড়াশোনা করি, স্টাডি করি, তাহলে আমি মনে করি বাংলাদেশের ইউটিউবার যারা আছে তারা অনেক ভালো কিছু করতে পারবে। এবং জি, আপনি শুধু থাকুন একটা আমাদের সাথে। ফ্যামিলি নাজমুল আহমেদ, আপনার কাছে আসতে চাই যে ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্সি আপনি করছেন এবং সেই জায়গা থেকে আপনি কাজ করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এখন ব্যাপক মাত্রায় জনপ্রিয় হচ্ছে অনলাইন বেসড যে কমার্স বা এই মার্কেটিং এর বিষয়টি। সেখান থেকে আপনি আসলে ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্টের দিকে বা ইউজার ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিসের দিকে কি ধরনের আগ্রহ দেখছেন, যে যারা এই মার্কেটিংয়েই কাজ করছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা কি ধরনের দেখছেন? এটার ভবিষ্যৎ আমি মনে করি অনেক উজ্জ্বল। সো আমি যদি একটু এক্সপ্লেইন করি, মানুষজন যখন ডিজাইন করা শুরু করে, গ্রাফিক্স ডিজাইন দিয়ে সাধারণত কাজ করা শুরু করে, তো তারপর যেটা হয় যে এক্সকিউজ মি, ইন্টারফেস ডিজাইনে চলে যায়। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখতে সুন্দর হবে, প্লাস হচ্ছে যে ইউজাররা বা কাস্টমাররা যে জিনিসটা চায় ওই জিনিসটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে। সো এখানে মেইনলি যেটা হচ্ছে যে একটা ব্যবসা বা কাস্টমারের যে প্রবলেমটা ওইটাকে ঠিকমতো বুঝে ওইটাকে হচ্ছে ডিজাইনে ইমপ্লিমেন্ট করার ব্যাপারটা, এটা এখন যে কোনো কাস্টমারই চাচ্ছে। আগে কাস্টমাররা শুধুমাত্র চেত যে একটা জিনিস খুব সুন্দর হলেই হলো, এখন ওইটাও চায় যে আমার অ্যাকচুয়ালি ব্যবসার সলিউশনটা হচ্ছে কিনা, আমার কাস্টমাররা যেটা চাচ্ছে, আমার কাস্টমার যে প্রবলেমটা ফেস করছে এই ডিজাইনটা দিয়ে ওই সলিউশনটা আসছে কিনা। সো আমার মতে যে কোনো ডিজাইনারই এর পরের ধাপে যাওয়ার জন্য, ওনার ক্যারিয়ারকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হওয়া উচিত। এই আপনি যে অভিজ্ঞতাটার কথা বলছেন, সেক্ষেত্রে আগ্রহী কিন্তু প্রচুর তরুণ উদ্যোক্তারা রয়েছে। সেই তরুণ উদ্যোক্তারা যদি কাজ শুরু করতে চায়, সেক্ষেত্রে কোন কাজের মাধ্যমে আসলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হওয়া যায় বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হওয়া যায়? জি, এক্ষেত্রে আমি বলবো একটা করতে পারে যে আমরা যদি এমনভাবে বলি যে যদি কেউ একজন শুরু করতে চায়, উনি যদি স্পেসিফিক একটা ফিল্ড ধরে নেয়, সো ফর এক্সাম্পল উনি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এক্সপার্ট হতে চায় ই কমার্সে, সো উনি যদি কন্টিনিউয়াসলি ই কমার্স নিয়ে কাজ করতে থাকে তাহলে কিন্তু উনি একটা পর্যায়ে গিয়ে ই কমার্স বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে কাজ করে, বাংলাদেশের ইউজাররা কি চায়, বাংলাদেশের কাস্টমাররা কি চায়, ওরকম করে বেস করে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা করতে পারে। সেম গোজ ফর যে বাংলাদেশের মানুষরা কিভাবে একটা মোবাইল অ্যাপ ইউজ করে, বাংলাদেশের মানুষের জন্য অ্যাকচুয়ালি কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার, স্পিড বেশি দরকার কিনা, অথবা হচ্ছে 3 ধাপেই একটা কাজ শেষ করা যায় কিনা, এই জিনিসগুলো যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সে ওই লেভেলে ওই ফিল্ডে এক্সপার্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি ওরকম করে একজন মানুষ যদি ওরকম করে আগায় যে আমি স্পেসিফিকলি এই জায়গাতে খুব ভালো এক্সপার্ট হতে পারবো, তারপরে ওনার ফিল্ডটাকে আরো প্রসিদ্ধ করলো। বাট একটু সিলেক্ট করা উচিত। আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে এই আলোচনাতে আবার ফিরে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন? নামটি বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কায়সার আহমেদ আছি উত্তরা থেকে। আমি একটু রাজিকুল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। হ্যাঁ, রাজিকুল ভাইয়া, যে বাংলাদেশে আসলে এখন দেখা যাচ্ছে যে একরকম অনেকে মজা করেই বলে যে যে পরিমাণে ইউটিউব ভিউয়ার্স আছে এর চাইতে বেশি আসলে এখন ইউটিউব চ্যানেলই আছে। মানে এত পরিমাণে স্প্যামিং বলেন বা বলেন, মানে কন্টেন্টে কোনো ভ্যালু নাই, কপি জিনিস, বা এটা না জেনে না শুনে হয়তো বা না বুঝে এই কাজগুলো হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে মানে ইউটিউবের ভবিষ্যৎটা কি বাংলাদেশে, এটা একটু বলবেন। আর একটা জিনিস, যে এই জিনিসটা থেকে আসলে সরে আসার জন্য বা এই জিনিসটা থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যেতে পারে বা কি করা উচিত, সেইটা একটু বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রশ্নের উত্তরটি নিব, তবে এখন একটি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমরা এই কোয়েশ্চেনের আনসার নিব। থাকুন আমাদের সাথে। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমরা আজ কথা বলছি ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং এই প্রসঙ্গে। আমার সাথে আজ কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল আহমেদ, তিনি একজন ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট, এবং স্কাইপিতে কথা বলছেন রাজিকুল আলম রাজীব, তিনি ইউটিউবার। বিরতিতে যাবার আগে একটি ফোনে প্রশ্ন এসেছিল কাউসার আহমেদের। তিনি বলছিলেন, জানতে চাচ্ছিলেন রাজীবের কাছে যে ইউটিউবে প্রচুর স্প্যামিং হয় এবং আমরা বাংলাদেশের কন্টেন্টে দেখতে গেলে দেখা যায় যে যত না ইউটিউব ভিউয়ার্স আছে তার থেকে বেশি ইউটিউব চ্যানেলস আছে। সেই ক্ষেত্রে ইউটিউবে স্প্যামিং কিভাবে বন্ধ করা যায় এবং কপিরাইট বিহীন যে ভিডিও শেয়ারিং সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে আপনার পরামর্শটা জানতে চেয়েছিলেন আমাদের ফোনে একজন দর্শক। জি, ধন্যবাদ কাইসার আহমেদ। তো যেটা বলবো, ভিউয়ার্স থেকে চ্যানেল বেশি, এটার ক্ষেত্রে যদি বলি, আমি একজন ধরেন এডুকেশন রিলেটেড আমার একটা চ্যানেল আছে। তো আমি কি ফানি ভিডিও দেখবো না? অবশ্যই দেখবো। এবং আমি যেগুলা শিখতেছি সেগুলা কোথা থেকে শিখি? অবশ্যই ইউটিউব থেকে শিখি। তাহলে আমি যদি একজন ইউটিউবার হই এবং অন্যরা যদি ইউটিউবার হয় তাহলে সমস্যা নেই, কারণ আপনি ইউটিউব দেখতেছেন এবং আবার ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি আপনি করতেছেন। তো আমি এই ক্ষেত্রে মনে করি যে ভিউয়ার্সের চেয়ে যদি চ্যানেল বেশি হয় সমস্যা নাই, কারণ আমরা সবগুলো ভিডিওই দেখি, ঠিক আছে, আমরাই ভিউ করতেছি। এবং যেটা হয় যে এই স্প্যামিং থেকে বাঁচার উপায়, সেটা যদি হয় তাহলে বলবো, আপনি চিন্তা করেন আপনি একদম জিরো, আপনি কিছুই জানেন না বা কিছুই পারেন না, সেই ক্ষেত্রে চিন্তা করেন আপনি আগে নিজেকে করেন, ডেভেলপ করেন, ঠিক আছে, আগে নিজে শিখেন, শিখার পর আপনি সেম ভাবে আপনি একটা ক্যামেরা কিনেন এবং ভিডিও মেক করেন এবং সেটা আপলোড করেন, এবং আপনার যে ট্যাগ আছে, আপনার যে ভিডিও, সেই ভিডিও অনুযায়ী ট্যাগ দেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনার ডেসক্রিপশন দেন, তাহলে আপনার স্প্যামিংটা হচ্ছে না। আবার আপনি এখান থেকে মানে ভালো ভিউয়ারও পাবেন, ঠিক আছে, আপনার ভিডিওর মান যত বেশি ভালো তত বেশি ভিউয়ার পাবেন। আর যদি বলি যে নিজের ক্রিয়েটিভিটি যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য ইউটিউব। আপনি যদি, আপনার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, বাট আপনি ডাক্তার হতে পারলেন না, কিন্তু আপনি ডাক্তারের টিপসগুলো ইউটিউবে দেন, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হয়ে গেল। আপনি একজন অভিনেতা হওয়ার শখ ছিল কিন্তু হতে পারেননি, এখন আপনি ক্যামেরা কিনে সামনে আসেন, অভিনয় করেন, তাহলে আপনার সেই শখটাও কিন্তু পূরণ হয়ে গেল। তো আপনি যদি স্প্যামিং বন্ধ করতে চান তাহলে বলবো নিজেই ভিডিও মেক করেন, নিজেই আগে শিখেন, তারপর ভিডিও মেক করেন, ঠিক আছে। থ্যাংক ইউ। আর নাজমুল আহমেদ, আপনার কাছে জি রাজীব, আপনি থাকুন আমাদের সাথে, আমরা কথা বলবো এই প্রসঙ্গে। নাজমুল আহমেদ, আপনার কাছে বিরতিতে ফোনটা আসার আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে কাজ করতে গিয়ে আপনি তো বাংলাদেশের কন্টেন্টটা দেখেছেন এবং বাংলাদেশে যারা ইউজার আছেন বা যারা ক্লায়েন্ট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের কিছু ফিডব্যাক পেয়েছেন, কিছু কমন ফিডব্যাক পেয়েছেন, কিছু এক্সেপশনাল পেয়েছেন। ডিজাইন করতে গিয়েও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কিছু রিকোয়ারমেন্ট পেয়েছেন। আপনার অভিজ্ঞতাটা যদি একটু জানান যে বাংলাদেশের পার্সপেক্টিভটা আসলে মোরলেস কেমন দেখেছেন? আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, আগের থেকে অনেক বেটার হয়েছে। আগে যেমন কাস্টমাররা ঠিকমতো বুঝাতে পারতো না যে এক্স্যাক্টলি ওনারা কী চাচ্ছেন, কিন্তু এখন ক্ষেত্রটা এত বড় হয়েছে, কাস্টমাররাও এখন সব কিছু জানে, কাস্টমাররাও এখন বুঝে যে হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন কি এবং হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন কি। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা আজ থেকে 3 বছর বা 5 বছর আগেও অনেক নতুন ছিল, কিন্তু এখন কাস্টমার অ্যাকচুয়ালি জানে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা মানে কি। তো এটা একটা ভালো একটা জিনিস। আরেকটা যে জিনিস বলবো সেটা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের ক্ষেত্রে মানুষজন অনেক সময় আমরা যখন শুরু করি তখন আমরা মিক্স করে ফেলি, যে একটা শুধুমাত্র সুন্দর একটা ডিজাইনকে আমরা মনে করি এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার যদি আমি কোয়ালিটির কথা বলতে চাই, যে একটা মানুষের কি কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র ডিজাইন করার এক্সপিরিয়েন্সও থাকলেই হবে না, আপনার হচ্ছে বুঝতে হবে যে কাস্টমারের প্রবলেমটা কি ফেস করতেছে, ওই ব্যবসায় কি প্রবলেম ফেস করতেছে। সো কাস্টমারের সাথে কথা বলে ইন্টারাকশন করে শুধুমাত্র জিজ্ঞেস করলে হবে না যে আপনার কি কালার পছন্দ, আপনার কোন কোন ছবি দেওয়া উচিত, এইটাও জিজ্ঞেস করা উচিত যে এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এই সলিউশনের মাধ্যমে আপনি কি প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করছেন। থার্ড যে জিনিসটা আমি একটু ফোকাস করবো সেটা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার যিনি আছেন ওনাদের অ্যাকচুয়ালি কথা বলা উচিত অ্যাকচুয়াল কাস্টমারের সাথে। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করেছে, আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলা উচিত এবং বোঝা উচিত যে ওনারা কি প্রবলেম ফেস করতেছে, এখন ওই প্রবলেমটাকে আপনি ডিজাইন করে আপনি সলিউশনটা প্রোভাইড করুন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি যেভাবে কাজ করেছেন বা যে অভিজ্ঞতাটা নিয়ে এসেছেন,
কি কোয়ালিটি, মিনিমাম কি কোয়ালিটি আসলে থাকতে হবে একজন ডিজাইনারের জন্য, একজন বিগিনার হিসেবে যদি কাজ করতে চায় বা একজন নাজমুল হতে চায় ভবিষ্যতে, সেক্ষেত্রে কি কি কোয়ালিটি আসলে তার ভেতরে থাকতে হবে, যে কোয়ালিটির থ্রুতে আসলে সে ডেভেলপ করতে পারবে অনলাইন মার্কেটিং বা অ্যাজ এ কনসালটেন্ট যদি সে কাজ করতে চায়? জি জি আমি আবার যেটাতে ফোকাস করব যে প্রবলেম সলভিং এর ক্ষেত্রটা ওইটাকে খুব ফোকাস করতে হবে। তো একজন যে কোনো ডিজাইনারের কিন্তু ওই ক্যাপাবিলিটি থাকে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হওয়ার। প্রচুর কষ্ট করতে হবে, জাস্ট লাইক এনি আদার জব অর অন্যান্য যে কোনো কাজের জন্য যেটা করতে হয়, প্রচুর কাজ করে 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 ওই এক্সপিরিয়েন্সটা বেটার করতে হবে। একটা পর্যায়ে যেমন আমরা সবসময় বলি যে সলিউশন বা অ্যান্সারটা কিন্তু খুব সহজ, রাইট কোশ্চেনটা করা ওইটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো আপনি যখন একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হয়ে যাবেন, আপনি দেখবেন আপনার কাছে খুব ভালো ভালো কোশ্চেন করার ক্ষমতা চলে আসছে। তো ওইটা অ্যাকচুয়ালি কাজ করতে 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 চলে আসে, মানে আইডেন্টিফাই করার যে ক্ষমতাটা, যে কোথায় প্রবলেমটা রয়েছে সেই জিনিসটা জানতে পারবে। বিগিনার হিসেবে সে আসলে কোথায় গিয়ে শিখতে পারে যে ইউজার ফ্রেন্ডলি কনসালটেন্ট বা ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হতে গেলে সে আসলে ডিজাইনার হতে চায়, সে সবকিছুই জানে যে হ্যাঁ সেটা হতে চায়, কিন্তু কোথায় গিয়ে সে শিখবে? জি একদম সবার শুরুতে গুগল করলেই হবে। আপনি যদি গুগল করেন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, হোয়াট টু ডু টু বিকাম ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, এবং এর সাথে কিছু প্ল্যাটফর্ম আছে। তো গুগল প্লাস হচ্ছে ইউটিউব, এগুলো যদি সার্চ করা হয় ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হওয়ার জন্য কি কি করা উচিত এগুলো আপনি পাবেন। তার সাথে বিহ্যান্স নামে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে প্রচুর ক্রিয়েটিভ কাজগুলো আপলোড করা হয়। ওখানে ইউএক্স এর জন্য পুরো আলাদা একটা ক্যাটাগরি আছে, তো আপনি ওই কাজগুলো দেখতে পারেন। ইন্টারন্যাশনালি যারা এক্সপোজড, বাংলাদেশ থেকে প্লাস বাইরে, ওনারা কিভাবে কাজ করছে ওনাদের কাজগুলো ফলো করতে পারেন। ওখানে মাঝে মধ্যে কিছু কিছু ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনাররা যেটা করে, এক্সিস্টিং অনেক পপুলার ব্র্যান্ডের কাজও নিজের মতো করে প্রকাশ করে, যে আমি যদি হচ্ছে ওই ওয়েবসাইটের বা ওই মোবাইল অ্যাপ্লিকেশন বা একটা সলিউশনের ডিজাইনার হতাম, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হতাম, তাহলে জিনিসটাকে আমি কিভাবে করে প্রেজেন্ট করব, ওগুলো দেখলে ডেফিনেটলি অনেক কিছু শেখার আছে। প্লাস এটার পাশাপাশি আরো কিছু পেইড ওয়েবসাইটও আছে, যেমন ধরেন leader.com, ওখানে গেলে আরো বেশি জানতে পারবে। এখন আসতেছে যে ঢাকার অনেক দেখা যায় যে অনলাইন বেসড মার্কেটিং অনেক জনপ্রিয় হয়ে গেছে, এবং দেখা যায় সেই ক্ষেত্রে অনলাইন বেসড ডিজাইনারও অনেক রয়েছেন, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনারও অনেক রয়েছেন। কিন্তু যদি আমি ঢাকার বাইরে চিন্তা করি যে অনেকেই গ্রামে বসে ঘরে বসে কাজ করতে চায়, মফস্বল শহরে বসেই কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদের আসলে কি কি সেটআপ বা কি কি জিনিস থাকা প্রয়োজন যদি সে একজন ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হতে চায়? আচ্ছা, আমি বলবো তিনটা জিনিস। একটা হচ্ছে আপনার একটা কম্পিউটার দিয়ে যেখানে কিছু ডিজাইন করা যাবে, দুই হচ্ছে প্রবলেম সলভিং এর একটা ইচ্ছাটা থাকতে হবে, আর থার্ড হচ্ছে প্রচুর কষ্ট করতে হবে। এই তিনটার মাধ্যমে কিন্তু এটা করা খুবই পসিবল। একটা ভালো জিনিস হচ্ছে যেটা এখন বিদেশে এবং বাংলাদেশে দুই জায়গাতেই কাস্টমারে যখন একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হায়ার করে, ওরা কিন্তু আগের ব্যাকগ্রাউন্ড কখনো চেক করে না যে আগে কোথায় পড়ালেখা করেছে অথবা ঢাকায় আছে কিনা। নাম্বার ওয়ান থিং, এবং শুধুমাত্র যে জিনিস দেখতে চায় যে এক্সিস্টিং কি কি কাজ করেছেন আপনি, পোর্টফোলিওতে দেখতে চায়। এটার সাথে পোর্টফোলিওর সাথে অ্যাকচুয়ালি আগে কি করেছে, ওনার আগে লেখাপড়া, ওগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। তো আপনি যদি কাজ করতে 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 একটা পর্যায়ে আপনার খুব ভালো পোর্টফোলিও হয়ে যায়, আপনার কিন্তু আর্নিংও ওই লেভেলের হবে, রেসপেক্টে ওই লেভেলে চলে আসবে। সো এটা ঢাকায় বসে যে করতে হবে এমন একদমই কোনো কথা নেই, ঢাকার বাইরেও করা যায়। একটা ভালো যদি আপনার একটা পোর্টফোলিও থাকে, আপনি এটা দেখিয়ে বাংলাদেশের ভিতরেও খুব ভালো কাজ পাবেন, বাইরেও দেশের অনেক ভালো কাজ পাবেন। জি, এবং এখন ইন্টারনেটের যুগে দেখা যায় যে আসলে দেশের বাউন্ডারিতে বা ঢাকার বাউন্ডারিতে বসে চিন্তা করার কিছু নেই। সেক্ষেত্রে একজন তরুণ যদি তার জায়গাতে বসে তার নিজের বাড়িতে বসেও কাজ করতে চায়, সেই কাজটা সে করে আর্নিং করতে পারে। রাজীব, আপনার কাছে এই মুহূর্তে আসতে চাই, নাজমুল যে প্রসঙ্গে কথা বলছিলেন এবং আপনাকে একই কথা, যে দেশে যে কোনো স্থানে বসেই যদি কাজ করতে হয়, একজন ইউটিউবার হতে হয়, সেক্ষেত্রে তাকে প্রিভিয়াস লার্নিং কি কি নিয়ে কাজে নামতে হবে, তার সেই শিক্ষার জায়গাটা সে কোথা থেকে জানতে পারবে, জানার জায়গাটা সে কিভাবে পূরণ করবে? জি, তো এখন যদি বলি যে আপনি এই মুহূর্তে কোথা থেকে শিখবেন, তাহলে আমি বলবো যে আপনি jafidigital.com আছে, সেখানে আমি সেই কারণে বলতেছি কারণ সেখানে যারা অ্যাডমিন আছেন প্রত্যেকেই কোয়ালিটিফুল অ্যাডমিন। তো এবং জাফি ভাই উনি নিজে একজন সাকসেস, আপনারা জানেন অলরেডি। তো সেইখানে আপনি লার্ন করতে পারেন, কিন্তু গ্রুপটা এখন সিক্রেট থাকায় আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি আগে বলবেন, তাহলে তারা অ্যাড করে দিবে। আর যদি আপনি বলেন যে আমি মাত্র শুরু করেছি, যেটা টেক টিউব রাজিকুল আলম রাজীব, এই গ্রুপ, এটা আমি শুরু করেছি অলরেডি, মানে মাত্র শুরু করছি। তো আশা করি যে এখানে আরো অনেক ভিডিও দেওয়া হবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাজমুল, আপনার কাছে আমরা আসলে একেবারে আয়োজনের শেষ মুহূর্তে চলে আসছি। যে প্রসঙ্গে কথা বলতে চাই, আপনি উন্নত বিশ্বে দেখে এসেছেন অনলাইন মার্কেটিং কিভাবে হয়, কিভাবে ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট ডিজাইনার কিভাবে করে কাজ করছে। আমাদের দেশে কাজ করার জায়গাটাতে কোন কোন বাধার সম্মুখীন হয়েছেন এবং কোন কোন বাধা অতিক্রম করে পরবর্তীতে তরুণদেরকে একজন সাকসেসফুল ইউজার ফ্রেন্ডলি ডিজাইনার হতে হবে। আচ্ছা, এটাতে আমি বলবো একটা মানুষের এখন হচ্ছে শুধুমাত্র একটা কিছুতে এক্সপার্ট হলে হয় না, আপনার এটাকে হরিজন্টালি হচ্ছে এক্সপার্টিসটা বাড়াতে হবে। তো শুধুমাত্র ভালো ডিজাইন করা জানলে হবে না, আপনাকে একটু ব্যবসা সম্পর্কে জানতে হবে, আপনাকে একটু কমিউনিকেশন সম্পর্কে জানতে হবে, কাস্টমারের সাথে আমাদের দেশে আমরা এখন জানি যে সবে মাত্র অনলাইন বিজনেস বা অনলাইনে কেনাকাটার যে প্র্যাকটিসটা সেটা শুরু হয়েছে। এই চর্চাটা কিন্তু কয়েক বছর আগেও ছিল না, এবং সেই চর্চাটা দেখা যায় যে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ জনপ্রিয় হচ্ছে। সেখান থেকে এখন যদি আমরা বলি যে মুদির দোকান থেকে মাত্র সুপার স্টোরে যাওয়া শিখেছে এবং সেখান থেকে এখন অনলাইনে কাজ করা, সেই আস্থার জায়গাটা অর্জন করতে গেলে কি কি টিপস আপনি দিতে চান একজন ডিজাইনারকে? এটার জন্য যেটা করতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের নিডটা কি, বাংলাদেশের মানুষের চাহিদাটা কি। একজন কাস্টমার যখন হচ্ছে ওয়েবসাইটে যাবে, ওনারা কি দেখতে চাবে ওইটা একটু বুঝতে হবে। তো যখন হচ্ছে একটা বাংলাদেশের একজন ডিজাইনার যদি একটা মোবাইল ব্যাংকিংয়ের একটা সফটওয়্যার ডিজাইন করে, ওটা যাতে ডিজাইনটা এমনভাবে হয় যাতে করে বাংলাদেশের কাস্টমাররা কি চায় ওইটা বুঝে যাতে ডিজাইন করা হয়। শুধুমাত্র বাইরের এক্সাম্পল দেখে ডেফিনেটলি ইন্সপায়ার্ড হওয়া উচিত, কিন্তু কপি করা উচিত না, বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ কি চায়, ওইটাকে এমফাসাইজ করে তারপরে ডিজাইনটা করা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজীব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং ইউটিউবার হিসেবে আপনার সাফল্যমণ্ডিত একটি ভবিষ্যৎ কামনা করছি। নাজমুল আহমেদ, আপনার কাছে এক লাইনে জানতে চাই যে ভবিষ্যতে আমাদের দেশে একজন ইউজার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হিসেবে আপনি কোথায় নিজেকে দেখতে চান? আমি নিজেকে দেখতে চাই যে আমার সাথে আরো অনেক মানুষ একসাথে কাজ করছে, এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বলতে কি বোঝায় এটা অ্যাকচুয়ালি সবাই জানে, এবং আমরা এটাতে বাংলাদেশে খুব ভালো কাজ করছি। এবং শুধুমাত্র আমি একা না, এবং আমার সাথে আরো 100 জন, 200 জন, 500 জন মানুষ একসাথে কাজ করছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা উদ্যোক্তা হিসেবে অনলাইন বিজনেসে কাজ করতে চান তাদের সাফল্যমণ্ডিত একটি ভবিষ্যৎ কামনা করছি, এবং রাত জেগে আমাদের ইয়াং নাইট দেখার জন্য, আমাদের আড্ডা আলোচনা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।